সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা আলোচনা করব প্লাস্টিক সার্জারি নানা আধুনিক দিক নিয়ে। আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফোয়ারা তাসমিম পামি, অধ্যাপক প্লাস্টিক সার্জারি, অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন স্বাস্থ্য অধিদপ্তর। ম্যাডাম, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাডাম, আসলে প্লাস্টিক সার্জারি নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা সবাই শুধু ভাবি যে সিনেমাতে আমরা দেখি যে একজনের মতো আরেকজনকে বানিয়ে দিচ্ছে, শুধুই অ্যাস্থেটিক ব্যাপার। কিন্তু আপনি তো অধ্যাপক, এই বিষয়ে আপনার অনেক দিনের এক্সপেরিয়েন্স। শুধুই কি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জারি নাকি আরও অনেক বিষয় নিয়ে কাজ করেন আপনারা? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আসলেই সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে শুধু সৌন্দর্য বর্ধন, যেটা আমাদের ভাষায় অ্যাস্থেটিক সার্জারি। আসলে প্লাস্টিক সার্জারির অনেকগুলো ব্রাঞ্চ আছে, সবগুলো মিলেই একটা প্লাস্টিক সার্জারি। এর মধ্যে রিকনস্ট্রাকশন আছে, মানে যেটা এর মধ্যে বার্ন রিকনস্ট্রাকশন, কনজেনিটাল অ্যানোমালিজ বা জন্মগত ত্রুটি, তারপর ব্রেস্টের বিভিন্ন সার্জারি, ট্রমা সার্জারি, স্কিন ক্যান্সার বা তার সেটার জন্য যে রিকনস্ট্রাকশন সেগুলো, এবং অ্যাস্থেটিক সার্জারি। মানে সাথে রয়েছে অ্যাস্থেটিক, অনেক কিছুর সাথে কিন্তু অ্যাস্থেটিক রয়েছে একটা অংশ। আমরা সবগুলো আসলে টাচ করার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি এসেছে ম্যাডাম, সেটা হচ্ছে বার্ন কিংবা পোড়া, যেটা আসলে অনেক সময় আমরা হয়তো পাই, প্লাস হচ্ছে যদি এরকম ঘরে ঘটনাও ঘটে হতবিহ্বল হয়ে যায় আসলে কি করতে হবে। তো প্লাস্টিক সার্জারিতে আপনারা বার্ন নিয়ে কী কাজ করছেন সেটা তো জানবো। তার আগে জানবো যে ইমিডিয়েটলি যদি বার্ন হয় তাহলে কি করা উচিত, কি করা উচিত না? বার্ন যদি হয়েই যায় তাহলে সেক্ষেত্রে আমরা যখন বার্নের যে সূত্র থেকে বার্ন হয়েছে, সেটা আগুন বা পানি, সেখান থেকে দূরে যেতে হবে, কাপড়টা সরিয়ে ফেলতে হবে, এবং অবশ্যই অন্য কোনো জিনিস না লাগিয়ে শুধুমাত্র পানি, একটা কলের রানিং ওয়াটারের মধ্যে নর্মাল টেম্পারেচারের পানির নিচে 15-20 মিনিট সেই পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আক্রান্ত স্থানটা। তাতে করে সেই বার্নের গভীরতা বা ক্ষতটা সেইভাবে হবে না, মানে ঠান্ডা হয়ে যাবে জায়গাটা, আর ঠান্ডা হবে, প্লাস এটার যে ডিপ হওয়ার যে সম্ভাবনাটা সেটা কমে আসবে। আর ম্যাডাম, কি করা যাবে না? আসলে কি করা যাবে না বলতে, আমরা অনেক সময় পেস্ট, ডিম, তারপরে আলু ছেঁচা, এরকম অনেক জিনিস দিয়ে থাকি। সেগুলো হয়তো অনেক সময় মনে হতে পারে সাময়িকভাবে আরাম হচ্ছে, কিন্তু এগুলো দেওয়া যাবে না। এগুলা দিলে আলটিমেটলি শেষ পর্যন্ত আসলে বার্নের গভীরতা বাড়ে, ক্ষতি করে, লাভ না। ম্যাডাম, এবার জানতে চাইবো যে আসলে বার্নে প্লাস্টিক সার্জারি কিভাবে কাজ করছে, কিংবা আমাদের দেশে সেই আধুনিক চিকিৎসাগুলো রয়েছে কিনা যদি একটু বলতেন। বাংলাদেশের যে আমাদের যে বিভিন্ন বার্ন সেন্টারগুলো আছে, তারপরে ইনস্টিটিউট আছে, তাতে আসলে মোটামুটি আমরা আধুনিক চিকিৎসাই করছি, এবং আমরা অন্যান্য দেশের সাথেও আমাদের এক ধরনের কোলাবোরেশন আছে। ওনারা আসেন, আমরা যাই, নানাভাবে আমরা মোটামুটি পৃথিবীতে। আর আমাদের যেটা হচ্ছে, আমাদের আসলে বার্ন রোগীর সংখ্যা অনেক। ওনারা হয়তো অনেক দেশে এই রোগী এই পরিমাণ বার্ন ওনারা ফেস করেন না। তো আমাদের অভিজ্ঞতা বেশি, হয়তো সবসময় সবাই অত যেগুলো এক্সপেন্সিভ কিছু জিনিস আছে, ম্যাটেরিয়াল, এটা সবসময় হয়তো ব্যবহার করা সম্ভব হয় না, কিন্তু চিকিৎসা পদ্ধতি ম্যাডাম, যখন একটা বার্নের রোগী আসে তখন আসলে আপনারা কিভাবে তাকে ইমিডিয়েটলি ম্যানেজ করেন, এবং পরবর্তীকালে কি অপারেশন কিংবা কন্ট্রাকচার হয়ে যায় অনেক কিছু, এই ম্যানেজমেন্টগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। বার্ন যখন আসে, প্রথমে তো আমরা আসলে কিভাবে কি দিয়ে বার্ন হয়েছে হিস্ট্রি টিস্ট্রি, তারপরে ইনিশিয়াল আমরা ড্রেসিংয়ের দিকে নজর দেই, যে গভীরতার উপর নির্ভর করে কোন ধরনের কোনটা দিব, নানাভাবে আগে অ্যাসেস করে কি পরিমাণ বার্ন পার্সেন্টেজ অনুযায়ী, এবং এটাকে অ্যাসেস করে তারপরে তার
হসপিটালে ভর্তি করা লাগবে কি লাগবে না সেটার উপর নির্ভর করে আমরা মানে চিকিৎসা শুরু করি। যেটা হসপিটালে ভর্তি করা লাগে বেশি বার, সেগুলোকে তখন আমরা হয়তো তাদেরকে বিভিন্ন ওষুধ, তারপর ড্রেসিং ম্যাটেরিয়াল, ব্যথা কমানোর ওষুধ এই ধরনের করে, ভালো যদি ড্রেসিং হয় এবং খুব যদি গভীর না হয় তাহলে আসলে সব ক্ষেত্রে সার্জারির দরকার হয় না। যেগুলো গভীর বার্ন বা কোনো কারণে হয়তো দেরি করে এসেছে বা কিছু চিকিৎসা বাইরে নিয়ে এসেছে, এরকম অনেক সময় দেখা যায় যে সেসব ক্ষেত্রে মাঝে মাঝে আমাদের সার্জারি করা লাগে। এবং কিছু আছে কন্ট্রাকচার, আমরা যদি ঠিক মতো বার্ন চিকিৎসা করি এবং সেটা যদি কোনো হাত পা এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গে হয়, সেটাকে আমরা ঠিক মতো পজিশনে রাখি, তারপরে পরবর্তীতে ব্যায়াম বা এই ধরনের বিষয়গুলো যদি স্প্রিন্টিং এ ধরনের করা হয়, সব ক্ষেত্রে কন্ট্রাকচার যে হবেই এমন কোনো কথা নেই। ম্যাডাম, যদি কন্ট্রাকচার হয়েই যায় তো সেই ক্ষেত্রে কি ধরনের অপারেশন সেগুলো আমাদের দেশে রয়েছে কিনা? কন্ট্রাকচার যদি হয়েই যায়, কন্ট্রাকচার রিলিজ করে সেই সেখানে যদি দরকার হয়, আমরা বলি ফ্ল্যাপ বা গ্রাফ, যেটাতে যেরকম লাগে আমরা সেটা ব্যবহার করি। সেই চিকিৎসা, সমস্ত চিকিৎসাই আমরা করছি, আমাদের দেশে প্লাস্টিক সার্জনরা করছে। ম্যাডাম, এবার জানতে চাইবো যে কনজেনিটাল অ্যানোম্যালি কিংবা জন্মগত ত্রুটি আপনি বলছিলেন, তো কি ধরনের ত্রুটি আসলে আপনারা ফেস করেন? আপনাদের কাছে কি ধরনের কমপ্লিকেশনগুলো আসে? তখন বাচ্চা প্রায় তো বেশি আসে নিশ্চয়ই। বাচ্চাদের যেমন কনজেনিটাল অ্যানোমালিসগুলো সাধারণতই তো প্রথমেই আমরা হয়তো জন্মের পরপরই পাই। আপনারা সবাই জানেন যেগুলো হচ্ছে ঠোঁট কাটা, তালু কাটা, এটা আছে। এছাড়া আরও আছে আঙ্গুল জোড়া লাগা, তারপর কান বড় হওয়া, ছোট হওয়া, কিংবা হাতের আঙ্গুল বড়, যেমন ম্যাক্রোডাক্টাইলি, জোড়া লাগা যেমন সিন্ডেকটাইলি, এবং আরও অনেক কনজেনিটাল অ্যানোমালিস আছে যেগুলো আমরা নিয়মিত চিকিৎসা করে থাকি আর কি। তো ম্যাডাম, এইসব বিষয়ে কি আপনার কোনো সাজেশন রয়েছে কিনা যে আর্লি আসলে বেশি ভালো হবে? যেমন ঠোঁট কাটা, তালু কাটার ব্যাপারটা একটু ইমার্জেন্সি, তো কখন আসলে কোন বয়সটাতে করলে আসলে ভালো হয়, রেজাল্টটা ভালো পাওয়া যায়? ঠোঁট কাটা, তালু কাটার ক্ষেত্রে আমরা এমনিতে অনেকেই আমাদের দেখা যায় জন্মের পরপরই যখন দেখেন তখন বাবা মা আসলে উদ্বিগ্ন হয়ে আসেন। তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাসিওর করে কোন বয়সে হবে, কিভাবে বাচ্চাকে খাওয়ালে তার সমস্যাগুলো হবে না, এগুলো। তবে আমরা সাধারণত 4 মাস থেকে এরকম বয়সে আমরা 4 থেকে 6 মাস এরকম বয়সে ঠোঁট কাটাগুলো করি, এবং তালু কাটার জন্য 9 মাস থেকে 1 বছর, এগুলো হচ্ছে ভালো সময়। এরপরও অনেকে পরবর্তীতেও আসে, কিন্তু সেক্ষেত্রে আমরা করি। কিন্তু অনেক সময় তালু কাটা রোগীদের যে কথা বলার সমস্যা, সেটা হয়তো পুরোপুরি বেশি দেরি করে ফেললে সেটা আর ঠিক করা, স্পিচ ঠিক মতো অনেক সময় করা সম্ভব। তার মানে আর্লি আসলে আসলে এটা আর্লি এসে জেনে গেলেন যে কখন কোনটা করা লাগবে, সেইভাবে করে চিকিৎসার মধ্যে একটা সিস্টেমের মধ্যে চলে আসাটা সবচেয়ে ভালো আর কি। ম্যাডাম, এবার জানতে চাইবো যে আসলে নারী মৃত্যুর অন্যতম প্রধান কারণ কিংবা প্রথম কারণই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। তো এখন তো রিকনস্ট্রাকশন সার্জারি, প্লাস্টিক সার্জারি এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। হ্যাঁ, আমাদের প্লাস্টিক সার্জারিতে ব্রেস্টের অনেক ধরনের সার্জারি আছে। কিছু হচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর কিছু হচ্ছে অসুস্থতার জন্য, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্রেস্ট কনজারভেশন সার্জারি, যেমন ব্রেস্ট পুরোপুরি না ফেলে যদি যে জায়গাটুকু ক্যান্সার সহ যেটুকু নিরাপদ, এভাবেও কিছু সার্জারি আছে। এবং তাছাড়া আর একটা হচ্ছে মাস্টেকটমির পর আমরা মানে ব্রেস্ট ফেলে দিলাম, তার পরবর্তীতে একটা ব্রেস্ট তৈরি করে দেওয়া, রিকনস্ট্রাকশন যেটা বলছেন, সেটা আমরা করে থাকি। এবং অনেক ক্ষেত্রে যে নিজের শরীরের অন্য অংশ দিয়ে, অথবা সেই সাথে কিছু ইমপ্ল্যান্ট এবং নিজের শরীরের অন্য জায়গার মাংস বা মাংস সহ চামড়া এনে এভাবেও রিকনস্ট্রাকশন করে থাকি। একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টের তো আসলে খুব এক ধরনের মনোকষ্ট থাকে যে
ব্রেস্টটা ফেলে দিতে হবে, এবং এই চিন্তা করেই অনেক সময় অনেকে দেরি করেন আসতে। তো আমরা এটুকু আশ্বাস দিতে চাই যে আপনার চিকিৎসার জন্য যদি আপনার ব্রেস্ট ফেলেও দিতে হয়, সেক্ষেত্রেও আমরা আসলে আপনাকে সেই একটা ব্রেস্ট বা ব্রেস্টের অবয়ব তৈরি করে দেওয়া সম্ভব। তাতে করে হয়তো মন খারাপের বিষয়টাও কমে যাবে আর কি। মানে নর্মাল সে আবার তার নর্মাল লাইফটাই হ্যাঁ, সে নর্মাল লাইফ, এটা তো একটা সেলফ এস্টিম। একটা মেন্টাল ট্রমা বলা চলে, একে তো তার ডিজিজ, তারপরে আবার একটা অঙ্গহানি। আর কি ধরনের রিকনস্ট্রাকশন মানে বাংলাদেশে আপনারা করেন? বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের, মানে কোনো জায়গায় কোনো শরীরের বাইরে বিশেষ করে কোনো যদি কোনো ডেফিসিট করে কোনো রোগের কারণে হোক, মানে ধরেন ক্যান্সার, ক্যান্সারের জন্য হয়তো ওই ক্যান্সারটা ফেলে দিয়ে কিন্তু ওই জায়গাটা একটা গভীর ক্ষত তৈরি হচ্ছে, সেইটাকে আবার একটি গ্রাফট হোক, ফ্ল্যাপ দিয়ে হোক, বা শরীরের অন্য অংশ থেকে মাংস সহ, মাংস, চামড়া, রক্তনালী সহ এনে যে আমরা প্রতিস্থাপন করে যেটা যেরকম দরকার যেখানে সেটা তৈরি করে দিচ্ছি। এগুলো তো আছেই। কোনো যদি ট্রমা হয়, মানে অ্যাক্সিডেন্টের পরেও অনেক কিছু যদি চলে যায়, আমরা দেখেছি চামড়া চলে গেছে, মাংস চলে গেছে বা অনেক কিছু, সেগুলোকেও নতুন করে করে একটা একটা সুন্দর জায়গায় তার নিয়ে আসা, এটুকু আমরা করি রিকনস্ট্রাকশন। এটা আসলে অনেক কিছু। যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানে আসলে কোনো ট্রমা, এখানে প্লাস্টিক সার্জারির রোল এখানে কতটুকু? ট্রমা হচ্ছে যে এখানে যেমন প্লাস্টিক সার্জারির ট্রমাতে কিছু কিছু ট্রমাতে কিছু কিছু জায়গায় থাকে যে সেখানে অর্থোপেডিক্সের যেটা, সেটা হচ্ছে ওনারা হাড় বা হাড় সংক্রান্ত যে বিষয়টা থাকে সেটা অর্থোপেডিক সার্জনরা করে থাকেন, কিন্তু ওপরের যে নরম অংশটা, সফট টিস্যু, সেটার রিকনস্ট্রাকশনের কাজ আসলে প্লাস্টিক সার্জনরা করে থাকেন। ম্যাডামের কাছে এবার জানতে চাইবো যে অ্যাস্থেটিকের, এটা আমার আসলে এটার বিষয়ে সবার মনে হয় আগ্রহ সবচেয়ে বেশি। কি ধরনের অ্যাস্থেটিক সার্জারি এখন বাংলাদেশে এসেছে কিংবা পপুলার? বাংলাদেশে অনেক ধরনের অ্যাস্থেটিক সার্জারি হচ্ছে, একদম মাথা থেকে পা পর্যন্ত। যদি বলেন যে অনেক সময় বয়সের জন্য যেগুলো হয়, যে এবং কিছু আছে হচ্ছে নন সার্জিক্যাল, কিছু আছে সার্জিক্যাল। নন সার্জিক্যালের মধ্যে যেমন বোটক্স, ফিলার, এ ধরনের জিনিসগুলো ইউজ হচ্ছে। এছাড়া পিলিং, লেজার, এ ধরনেরগুলো হচ্ছে। এছাড়া বিভিন্ন সার্জারির মাধ্যমে যে ফেস লিফট, তারপর ব্লেফারোপ্লাস্টি, মানে চোখের যে বয়সের সাথে সাথে যে চোখের চামড়া ঝুলে যাওয়া বা ব্যাগিনেস তৈরি হওয়া, তারপর নাকের সৌন্দর্য বর্ধন, যে নাকটাকে যার যেটা প্রয়োজন বা যে যেটা মনে করছেন যে আমার এটুকু এরকম ভালো নেই, এরকম হলে হতো, আমার একটু খাড়া দরকার, একটু নাকের আগাটা ভারী মনে হচ্ছে, এটাকে একটু শার্প করা, এগুলো আছে। তারপর আমরা ঠোঁটের আজকাল অনেকেই দেখা যাচ্ছে যে অগমেন্টেশন করতে চাচ্ছেন, মানে ঠোঁটটা আর একটু সুন্দর করা। তারপর লাইপোসাকশন বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন ধরনের। তারপর লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, মানে পেটের চর্বি বেড়ে গেল, বাচ্চা হওয়ার পরে ঝুলে গেল চর্বি সেটা। তারপর ব্রেস্টে যে দেখা যাচ্ছে যে আমরা কারো কারো অনেক বড় ব্রেস্ট, সেটা যে শুধুমাত্র সৌন্দর্যের কারণে না, দেখা যাচ্ছে হাঁটা চলা নানা কারণে, কাজের অসুবিধা হচ্ছে, কাপড় চোপড় পরতে অসুবিধা হচ্ছে, মানে সেখানে ব্রেস্ট রিডাকশন সার্জারি। আবার কারো হয়তো ব্রেস্ট ছোট, সেক্ষেত্রে অগমেন্টেশন, এবং অনেক সময় ফ্যাট গ্রাফটিং করছি আমরা বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় গর্ত আছে, কোনো জায়গায় দেবে গেছে, এই সমস্ত জায়গায় ফ্যাট গ্রাফটিং। এছাড়া সৌন্দর্যের ক্ষেত্রে আমরা ওই যেটা মানে হচ্ছে ব্র্যাকিপ্লাস্টি, হাতের ঝুলে যাওয়া, ইভেন অনেক সময় ভ্যাজানোপ্লাস্টি, রিজুভিনেশন, এগুলোও আমরা করছি আমাদের দেশে, এগুলাও হচ্ছে। ম্যাডাম তাহলে আমরা একদম এক এক করে শুরু করি। বলছিলেন যে লাইপোসাকশন, তারপরে অ্যাবডোমিনোপ্লাস্টি, বিশেষ করে মা হওয়ার পরে যে অ্যাবডোমেনটা ঝুলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে কি করা হয়, যদি আমাদের দর্শকদের সাথে সেগুলো একটু শেয়ার করতেন।
অ্যাবডোমিনোপ্লাস্টিতে আমরা অনেক সময় শুধু অ্যাবডোমিনোপ্লাস্টি করি অথবা লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি, মানে কিছু লাইপোসাকশনের মাধ্যমে এগুলো কিছু ডিভাইস আছে, মানে সাক দিয়ে লাইপোসাকশন মেশিন দিয়ে ফ্যাট বের করে ফেলা, এবং অ্যাবডোমিনোপ্লাস্টি হচ্ছে যে আমরা কিছু চামড়া সহ চর্বি ফেলে দিয়ে আবার নতুন করে পেটের সৌন্দর্য বৃদ্ধি করা। এটা অনেকেই করেন, সেটা আমরা করে থাকি। মানে এরকম লাইপোসাকশন শুধু অ্যাবডোমেন ছাড়া আর কোথায় কোথায় করা যেতে পারে? অনেক জায়গাতেই করা যেতে পারে লাইপোসাকশন। অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের চর্বি বেড়ে গেছে, কখনো পায়ের চর্বি বেড়েছে, সেগুলো তো করা যায়। আবার কখনো কখনো যে ডাবল চিন, সেসব ক্ষেত্রে লাইপোসাকশন করা যায়। মানে আসলে এই ক্ষেত্রে কোনো সচেতনতা কিংবা প্রিকশন নেওয়ার দরকার রয়েছে কিনা? মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে অনেকে আবার ভুল হাতে ম্যালট্রিটেডও হন, তো এই বিষয়গুলো নিয়ে কিছু বলার আছে? এনশিওর করতে হবে যে এটা আসলে কোয়ালিফাইড সার্জনের কাছে যেতে হবে। অনেকেই আছেন আসলে হয়তো তিনি প্লাস্টিক সার্জন না বা সেই কোয়ালিফাইড না, যারা ট্রেন্ড কোয়ালিফাইড তাদের কাছেই যাবেন। এবং সরকারি পর্যায়েও কিন্তু হচ্ছে অনেক, সেটাও মাথায় রাখতে হবে যে এমন না যে এগুলা মানেই হচ্ছে শুধুমাত্র মানে বাইরে করতে হবে। আমাদের যে প্রত্যেকটা হসপিটালে কিছু কিছু অ্যাস্থেটিক সার্জারি হয়ে থাকে, আর ইনস্টিটিউট যেটা আছে সেটাতে অনেক অনেক প্রকার হয়। আচ্ছা, আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে হেয়ার গ্রাফটিং। হেয়ার গ্রাফটিংও হচ্ছে আমাদের বাংলাদেশে। ম্যাডাম, হেয়ার গ্রাফটিং নিয়ে যদি জানতে চাই, আসলে হেয়ার গ্রাফটিং কিভাবে করছেন, ফলাফল কেমন? চুল পড়ে যাচ্ছে, মাথায় টাক হয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেকেরই আসলে মনে কষ্ট। তো ম্যাডাম যদি একটু বলতেন। হেয়ার গ্রাফটিং হচ্ছে রেজাল্ট একবারে খারাপ বলবো না, কিন্তু হয়তো আমাদের এখানে আরও কিছু সুযোগ আছে এটার কাজ করবার। আমরা তারই চুল নিয়ে ওখান থেকে নিয়ে আবার সেগুলোকে রিপ্ল্যান্ট করে ওরকম হেয়ার গ্রাফট করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে যে পড়া শুরু হয়েছে সেক্ষেত্রে আমরা অনেক সময় পিআরপি দিচ্ছি। এরকম মানে পিআরপি সম্পর্কে যদি একটু বলতেন, কিভাবে দেয়া হয়, জিনিসটা আসলে কি? আমাদের তো সবার জানার খুবই আগ্রহ। পিআরপি হচ্ছে এক রক্তেরই একটা উপাদান, যেটা নিয়ে ওটা তৈরি করে ওটা ইনজেক্ট করে যে জায়গায় দরকার আমরা দিচ্ছি। সেটা নানা কাজেই ব্যবহার হচ্ছে, চুলের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, অনেক সময় মানে বিভিন্ন হাঁটু ব্যথা বা এরকম ক্ষেত্রেও অনেক সময় পিআরপি ইউজ করা হয়। ম্যাডাম, এই যে আসলে যে হেয়ার গ্রাফট করা হয়, নিজের হেয়ার, একজন যিনি পেশেন্ট তারই তো হেয়ার গ্রাফট করা হবে, তার সেইটুকু চুলের যে থাকতে হবে, যেখান থেকে আমরা চুল নিয়ে সেটাকে একটু প্রসেস করে নতুন করে আবার যে জায়গায় চুল নেই, টাক পড়ে গেছে, সেই জায়গায় আমরা সেই ইমপ্ল্যান্ট করে তারপর। তাহলে ম্যাডাম, পরবর্তী যখন প্ল্যান্ট করা হয়ে গেল, পরবর্তী প্রসিডিউর কি হবে, ফলো আপ কেমন হবে, তার ক্ষেত্রে কোনো প্রিকশন মেইনটেইন করা দরকার আছে কিনা? ওরকম কিছু কিছু বিষয় আছে যেগুলা মেনে চলতে হবে আর কি, এবং কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে এটা ঠিক মতো হয়েছে রেজাল্টের জন্য আর কি, তৎক্ষণাৎ রেজাল্ট। আচ্ছা ম্যাডাম, ঠোঁটের সৌন্দর্যের কথা বলছিলেন, তো বাংলাদেশের ডিমান্ড কি, মানে কি ধরনের যাচ্ছে, কি ধরনের ট্রিটমেন্ট আপনারা দিচ্ছেন, আধুনিক চিকিৎসাগুলো রয়েছে কিনা? আছে আছে, অনেকগুলো আধুনিক চিকিৎসা আছে। আমরা ব্রেস্টে ইয়াতে ঠোঁটে অনেক সময় ফিলার দেওয়া কিংবা ফ্যাট গ্রাফটিং করা, মানে অগমেন্ট, আজকালকার তো যাচ্ছে একটু অগমেন্ট হোক, তো সেইটার ব্যবস্থা আছে। অথবা কারো যদি মনে করছে যে একটু বেশি আছে বা ভালো কোনো হচ্ছে, সেটাও ঠিক করার ব্যবস্থা রয়েছে। তো ম্যাডাম, এই ক্ষেত্রে প্রিকশনটা আসলে কি নেওয়া উচিত? অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বিউটি পার্লারেও আসলে এগুলো হচ্ছে, এটার ব্যাপারে আসলে আমার মনে হয় যে মানে জেনে শুনে যারা বুঝে ট্রেন্ড হয়ে কাজ করছেন তাদের কাছে যাওয়া উচিত। সব কিছু হয়তো অনেকে করে আসছেন একটা, কিন্তু এগুলোতে কমপ্লিকেশনের সুযোগ বেশি থাকে যদি ট্রেন্ড হ্যান্ড না হয়, বা প্রত্যেকটা সার্জারিরই আসলে এক ধরনের বেসিক প্রিন্সিপাল আছে,
এটা প্লাস্টিক সার্জারিতেও যেটা হচ্ছে যে একটা বেসিক এই প্রিন্সিপাল মেনে, সার্জারির প্রিন্সিপাল মেনে, তারপর স্টেরিলিটি মেনে, প্রসিডিওর মেনে ম্যাডাম যদি আমরা করা এই হয় বিষয়ে তাহলে তো সেটা অবশ্যই জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি হ্যালো। বলুন। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আচ্ছা, ওই যে প্লাস্টিক সার্জারি করলে কি আগুনে পড়ে গেলে যাদের প্লাস্টিক সার্জারি করা হয় এনাদের কি আগুনের কাছে গেলে ক্ষতি হয়, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্লাস্টিক সার্জারির পর আগুনের কাছে গেলে ক্ষতি হওয়ার সার্জারির পর নয়, তবে অনেকের দেখা যায় যে প্রথম প্রথম যখন আগুন পড়েন তারপরে আগুনের কাছে গেলে হয়তো তার একটা খুব আরাম হয়। লাগে না, একটু দেখা যায় একটু জ্বলুনির মতো হয়। এটি কিন্তু সার্জারির পর এমন না যে একদম আগুনের কাছে যেতে পারবেন না, তিনি নরমাল হয়ে যাওয়ার পর নরমাল লাইফেই ফিরে যেতে মানে পারবেন। একটা সার্জারি, যে কোনো সার্জারিরই একটা ঠিকঠাক হতে কিছুদিন সময় লাগে, 3 থেকে 6 মাস, তারপর নর্মাল সেটা নরমাল লাইফে আগের মতো লাইফেই যেতে পারবে। ম্যাডাম আমরা কথা বলছিলাম লিপে বটক্স ফিলার সব নিয়ে। কমপ্লিকেশন যদি ম্যাল ট্রিটেড হয়, কমপ্লিকেশনটাও আমাদের জানা দরকার। কি ধরনের কমপ্লিকেশন হতে পারে? যেমন মানে এই যে বোটক্স বা ফিলার আপনি কোন জায়গায় দিবেন, সেটা আসলে তো অ্যানাটমি বুঝতে হবে, আপনার পরিমাণ বুঝতে হবে, কতটুকু ভিতরে যাবেন বা কতটুকু, এটা আসলে সব কিছুর একটা সিস্টেম আছে, সেগুলো ফলো করলে খারাপ হওয়ার সুযোগ নাই। আর এগুলো মাথায় রাখতে হবে যে বোটক্স ফিলার বা এই ধরনের নন সার্জিক্যাল মেথডগুলো কোনোটাই পার্মানেন্ট সলিউশন না, যার জন্য হয়তো কিছুদিন পর আবারও করা লাগতে পারে, এটাও ম্যাডাম সাধারণত কতদিন স্টে করে? কোনো কোনো 6 মাস 1 বছর, তারপরে হয়তো আবার, কারণ আগের মতো হয়ে যায়। নর্মাল যে এজিং প্রসেসটা বা এটা তো আর বন্ধ হচ্ছে না, সেই ম্যাডাম অনেকেই যে জ লিফট করছে, আপনি যেটা বললেন যে ডাবল চিন, এটা আসলে কি প্রসিডিওর, কিভাবে করা হয়, কতদিন পর্যন্ত সেটা স্থায়ী হয়, এই বিষয়গুলো যদি বলতেন ম্যাডাম। এটা জলিফটের বিষয় যদি ওটা স্থায়ী, অনেকটাই স্থায়ী হয়, এমন না যে এটা যেহেতু একটা সার্জিক্যাল প্রসিডিওর, এটা তারপরেও হয়তো কিছুটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় আর কি। ম্যাডাম চোখের কথা বলছিলেন, চোখের কি ধরনের সার্জারি কিংবা প্লাস্টিক সার্জারি কি ধরনের করছেন আমাদের দেশে আপনারা? চোখের নিচে ব্লেফারোপ্লাস্টি, ব্লেফারোপ্লাস্টি আপার আইলিডে, লোয়ার আইলিডে, আপার আইলিড ঝুলে গেছে, এগুলো হরহামেশাই হচ্ছে আমাদের এখানে আর কি, আমাদের দেশে হচ্ছে। মানে এই যে ডাবল চিন যদি কারো চলে আসে, তো সেই ক্ষেত্রে কি করণীয়? ডাবল চিন হলে একটা তো হচ্ছে এখানেও লাইপোসাকশন করা যেতে পারে, আর হচ্ছে যেটা এক্সারসাইজ, এটি, আর সবচেয়ে বড় কথা লাইফস্টাইলে আপনার একটা তো লাইফস্টাইল, ফুড হ্যাবিট, অনেক কিছুর উপরেই এই প্লাস্টিক সার্জারির আলটিমেট রেজাল্ট তো এগুলা সমস্ত কিছুর উপরে নির্ভর ডিপেন্ড করবে। আমি এবার আসবো স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সারে আসলে প্লাস্টিক সার্জারি কতটুকু কাজ করার সুযোগ রয়েছে কিংবা কি কাজ করছেন আপনারা? ক্যান্সার যেগুলো আছে আমাদের বিনাইন স্কিন ডিজিজগুলো এবং ক্যান্সার পুরোটাতেই আসলে প্লাস্টিক সার্জারির ভূমিকা আছে, যে অন্তত অনেকগুলো ক্যান্সার আছে, অনেক ক্যান্সার যেমন বেজাল সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলোর মূল চিকিৎসাই হচ্ছে সার্জারি করে যদি আপনি নির্দিষ্ট পরিমাণ স্কিন সহ নিরাপদ স্কিন আমরা ফেলে দিয়ে যদি রিকনস্ট্রাকশন করেন তাহলে দেখা যাচ্ছে যে ওই সার্জারির আর হয়তো অন্য কোনো ট্রিটমেন্টে আপনাকে যেতে হচ্ছে না। তাছাড়া মেলানোমা বা অন্যান্য যে সমস্ত বিনাইন ক্যান্সার আছে সেগুলোতে যখন আপনি স্কিনের ওই অংশটা সমস্যা দেখা দিবে, সেটাকে যখন আপনি এক্সিশন করে ফেলে দিবেন, তখন এটাকে একটা আপনারই টিস্যু দিয়ে এটাকে আবার নতুন করে প্রায় আগের মতো কিংবা প্রায় আগের মতো করে যে তৈরি করে দেওয়া, এটা প্লাস্টিক সার্জনরা করে থাকেন। ম্যাডাম আপনি একজন অনেক সিনিয়র অধ্যাপক প্লাস্টিক সার্জারি, ভবিষ্যতে বাংলাদেশকে প্লাস্টিক সার্জারির কোন অবস্থায় দেখতে চান?
এটা তো আমাদের Dream. আসলে অনেক আশা আছে। আমাদের প্রতি বছর অনেক বেশ কিছু ছেলে মেয়ে বেরোচ্ছে রেসিডেন্সি কোর্স থেকে, এফসিপিএস থেকে, এবং আমি তো আশা করি যে এই জিনিসটা শহর মানে একদম বড় বড় শহর কেন্দ্রিক না হয়ে অনেক জায়গায় যাবে। সেটার ক্ষেত্রে হবে হয়তো আমরা আর এমনিতে যেগুলো অ্যাস্থেটিক সার্জারি পৃথিবীর সব দেশেই এটা অনেক এক্সপেন্সিভ, সেটা হয়তো যে যারা এটা এফোর্ড করতে পারবে, সরকারি পর্যায়ে তো আর সব দেওয়া সম্ভব হবে না, তারা হয়তো নিবে, কিন্তু থামে মানে হবে না বা আমরা পিছিয়ে থাকবো সেটা আমি ভাবছি না আর কি। ম্যাডাম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো পরিশেষে এসে দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। বাংলাদেশে প্লাস্টিক সার্জারির সম্ভাবনা প্রচুর, এবং আপনারা এদেশেই অনেকগুলো সার্জারি পাবেন। আপনারা বিভ্রান্ত না হয়ে যারা ভালো ট্রেন্ড সার্জন আছে তাদের কাছে যান, দেখবেন সবাই খুব আন্তরিকতার সাথে আপনাদের এই চিকিৎসাটা করবে। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা তো অবশ্যই উপকৃত হয়েছেন, তার চেয়েও বেশি দর্শকরা সচেতন হবেন প্লাস্টিক সার্জারির বিষয়ে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আবারও। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এটিএন বাংলাকে যে আমাকে ডেকেছেন এই অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। সহি দর্শক, আমরা যেটা জানলাম, প্লাস্টিক সার্জারি মানে শুধুই সৌন্দর্য বর্ধন নয়, প্লাস্টিক সার্জারি কাজ করছে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতেও, এবং আধুনিকতম চিকিৎসা আমাদের দেশেই রয়েছে, সেটাতে আমাদের আশার আলো আরও বেশি বেড়ে গেল আজকে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।